পুরো খবরে। সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ পাওয়ার 4 দিনের মাথায় এই নোটিশ বাতিল বা স্থগিত করতে মন্ত্রিপরিষদ ও প্রতিরক্ষা সচিব সহ সরকারের 5 কর্মকর্তার কাছে আজ পাল্টা নোটিশ পাঠালেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ডিমান্ড অফ জাস্টিস নামের এই নোটিশে 5 দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে, নয়তো প্রতিকার চেয়ে উচ্চ আদালতে রিট করবেন বলে জানালেন তার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ। খালেদা জিয়ার পক্ষে এই নোটিশ পাঠিয়েছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। মুস্তফা খন্দকারের রিপোর্ট। সোমবার বেগম খালেদা জিয়াকে 15 দিন সময় দিয়ে সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়ার জন্য সামরিক ভূমি অধিদপ্তর থেকে নোটিশ পাঠানো হয়। তাতে বলা হয় 1981 সালের 10 জুলাই সেনা সদর কিউএমজি শাখা বাড়িটির যে বরাদ্দ দিয়েছিল তা ছিল আইনগত এখতিয়ার বহির্ভূত। জবাবে বেগম জিয়ার তরফে সরকারের সংশ্লিষ্টদের কাছে পাঠানো ডিমান্ড অফ জাস্টিস নোটিশে সরকারের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। বেগম জিয়ার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে এর জবাব না পাওয়া গেলে হাইকোর্টে রিট করবেন তারা। এই নোটিশের যদি কোনো সদুত্তর আমরা না পাই তাহলে আমরা হাইকোর্ট ডিভিশনে একটা রিট পিটিশন ফাইল করব। মন্ত্রিপরিষদ সচিব, প্রতিরক্ষা সচিব, পরিচালক ক্যান্টনমেন্ট বোর্ড, প্রশাসক মিলিটারি ল্যান্ড এবং এস্টেট অফিসার ক্যান্টনমেন্ট বোর্ড কেন্দ্রীয় সার্কেলকে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। ওরা যে আইনগুলো এখানে উল্লেখ করেছে এর কোনোটাই এই একটা স্থায়ী রেজিস্টার্ড লিজের বেলায় প্রযোজ্য নয়। মুস্তফা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। মহাজোট সরকারের 3 মাসেই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার অভিযোগ করে এই প্রতিবাদে মাসব্যাপী মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সকালে দলের চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন। আহমেদ সাগরের রিপোর্ট। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতাসীন মহাজোট সরকারের কয়েক মাসের দুঃশাসনে জনগণের ক্ষুধা ও দারিদ্র্য বৃদ্ধি পেয়েছে, প্রকট হয়েছে নিরাপত্তাহীনতা। বিদ্যুৎ, পানি ও গ্যাস না পেয়ে বিপর্যস্ত জনজীবন, ধানসহ অন্যান্য কৃষিপণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত কৃষক। এসবের প্রতিবাদে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। আগামী 5 মে থেকে শুরু হয়ে 2রা জুন পর্যন্ত সারা দেশে সকল মহানগর, জেলা ও উপজেলা সদরে এসব কর্মসূচি পালন করবে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। এর মধ্যে 5, 14 ও 24 মে এবং 2রা জুন প্রতিবাদ সমাবেশ ও মিছিল করবে তারা। আর পিলখানা হত্যাকাণ্ডের দ্রুত, স্বচ্ছ, নিরপেক্ষ বিচার এবং এই ঘটনা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে বিরোধী দলের প্রতি সরকারের প্রতিহিংসামূলক আচরণ বন্ধের দাবিতে 10 মে এবং শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও দখলের প্রতিবাদে 19 মে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব। আমরা আশা করি দেশকে বিরোধী দল শূন্য করে পুনরায় একদলীয় অপশাসন কায়েমের দুঃস্বপ্ন পরিত্যাগ করে সরকার জনজীবনে বিরাজমান দুর্ভোগ দূর করা এবং দেশকে ভয়াবহ আর্থসামাজিক বিপর্যয় থেকে রক্ষা করার জন্য অবিলম্বে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নেবে। অন্যথায় দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য যা কিছু প্রয়োজন তাই করব আমরা। বিএনপি মহাসচিব জানান, শীঘ্রই দলের পুনর্গঠন প্রক্রিয়া শেষ হবে, তবে সারা দেশে জেলাগুলোর আহ্বায়ক কমিটি এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। আর জোটগতভাবে আন্দোলনের বিষয়টি প্রয়োজন ও সময়ের ব্যাপার বলে মনে করে বিএনপি। আহমেদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে একটি বাড়ির জন্য জনগণের ভোগান্তি সৃষ্টি করে বিরোধী দল কোনো আন্দোলন করলে সরকার তা সহ্য করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। দুপুরে মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। আজকে আমি আশ্চর্য হয়ে যাই যে মানুষ যাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হলো, যাদের কারণে আজকে মানুষের কষ্ট হচ্ছে বিদ্যুৎ নিয়ে, পানি নিয়ে, সেই জোট সরকার যারা হাজার হাজার কোটি টাকা পাচার করে আজকে দেশকে ধ্বংসের পথে দিয়ে গিয়েছে, আজকে তারাই এই জনগণের কথা না বলে একটি ব্যক্তির বাড়ি রক্ষা করার জন্য আন্দোলন করছে। এটা আপনারা চিন্তা করে দেখেছেন এই বিষয়টা কি? আজকে এই যে শত শত মানুষ একটা বাড়ি রক্ষা করার জন্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের জন্য মদিনা পৌঁছেছেন সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার স্থানীয় সময় 12টা 30 মিনিটে মদিনা মুনাওয়ারায় পৌঁছালে স্থানীয় কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এর আগে বুধবার রাতে সৌদি আরবের মক্কায় প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। হাসান বায়েজিদের ডেস্ক রিপোর্ট।
মদিনা পৌঁছালে প্রধানমন্ত্রীকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয় হারতি হোটেলে। সেখানেই অবস্থান করছেন তিনি। এনটিভির সৌদি প্রতিনিধি মহিনুদ্দিন রিপন জানান, সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর সৌদি আরব সময় রাত 10টায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা জিয়ারত করতে যাবেন শেখ হাসিনা। অতীতের সরকারগুলি আমরা দেখেছি, সেগুলি নিয়ে ওর এলাকার স্কুলের জন্য, এর এলাকার কাজের জন্য এরকমভাবে নানাভাবে খরচা করে। পবিত্র মক্কা ছাড়ার আগে বুধবার রাতে স্থানীয় প্রবাসীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। প্রবাসীরা প্রধানমন্ত্রীর কাছে তাদের বিষয়ে সৌদি বাদশার সাথে তার আলোচনার বিষয় সম্পর্কে জানতে চান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশি হাজিদের জন্য মক্কায় স্থায়ী বাড়ি ভাড়া করা হচ্ছে। প্রবাসীরা যেন আদম ব্যবসায়ীদের হাতে প্রতারিত না হয় সেজন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান, প্রবাসীদের ভিসা ট্রান্সফার খুলে দেওয়া সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে বলে সৌদি বাদশা আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীদের জন্য বাংলাদেশে প্রবাসী ব্যাংক খোলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তারা ওই ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে যেতে পারবে। এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসান মাহমুদ এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত এম ফজলুল করিম এবং জেদ্দার কনসাল জেনারেল গোলাম সারওয়ারও সভায় উপস্থিত ছিলেন। হাসান বাইজিদ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সর্বোচ্চ মাসিক মূল বেতন ৪২,০০০ আর সর্বনিম্ন ৪,০০০ টাকা নির্ধারণের সুপারিশ করে আজ সরকারের কাছে রিপোর্ট পেশ করল সপ্তম জাতীয় পে কমিশন। তবে কর্মকর্তারা নিজেরা আয়কর না দিলে এই বেতন কাঠামো আরও কম হবে। অর্থমন্ত্রী বলেছেন, নতুন বেতন কাঠামো যেটাই ঠিক হোক, এক ধাপে নয়, তা কার্যকর করা হবে পর্যায়ক্রমে। জুলফিকারের রিপোর্ট। এখন সরকারি কর্মকর্তাদের সর্বোচ্চ মাসিক বেতন ২৩,০০০ আর কর্মচারীদের ন্যূনতম বেতন ২,৪০০ টাকা। অবশ্য এখন কর্মকর্তাদের আয়কর দিতে হলেও সরকার তা আবার ফিরিয়ে দেয়। নতুন বেতন কমিশন কর্মচারীদের ন্যূনতম বেতন ৪,০০০ টাকা এবং কর্মকর্তাদের সর্বোচ্চ বেতন ৪২,০০০ টাকা করে কর্মকর্তাদের আয়কর নিজেদেরই দেওয়ার সুপারিশ করেছে। আপনি একবার ইনকাম ট্যাক্সে আপনার রিটার্ন দিলেন, আবার ওইটার থেকে যেই টাকা এই দিলেন আবার ফেরত দিলেন, আমি আর একটা জনবল ওখানে বিল করলাম এই টাকা। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এই যে এক্সট্রা টাকাটা আপনি পেলেন, দ্যাট ইজ এ পার্ট অফ ইনকাম অ্যাকর্ডিং টু ইনকাম ট্যাক্স ল, ওইটার উপর কিছু ট্যাক্স হয়, ওইখান থেকে সরকার ওইটা পায় না। তাকে স্টেট করা ভালো, এই জন্যই আমাদের টার্মস অফ রেফারেন্সে এইটা ছিল। অবশ্য কর্মকর্তাদের আয়কর আগের মতো সরকার দিলে তাদের সর্বোচ্চ বেতন ৪২,০০০ টাকার কম হতে পারে। আর বেতন ভাতা বাড়ানোর জন্য সরকারের অতিরিক্ত ব্যয় মেটাতে ভ্যাটের আওতা ও জমির দাম বাড়িয়ে কর ও শুল্ক ফাঁকি রোধের সুপারিশ করেছে কমিশন। শেষ পর্যন্ত নতুন বেতন কাঠামো কি হবে তা নির্ধারণ করবে উচ্চ পর্যায়ের একটি বিশেষ কমিটি। তবে অর্থমন্ত্রী বলেছেন, সেটা যাই হোক, এক ধাপে তা বাস্তবায়ন করা সম্ভব হবে না। ধরে নেই যদি যে তাদের পুরো সিস্টেমটাই বজায় রাখা হয়, সেইটাকে বাস্তবায়ন করার জন্য এক বছরে আমি খুব খুশি হতাম, কিন্তু এই বছরটা সেই বছর নয়, এই জন্য কিছু বলতে পারবো না। কত টাকা লাগতে পারে স্যার, সেই ধারণা কি দিয়েছেন আপনাদের? তারা দিয়েছেন কিছু, এটা বলবো না। ২৮ অক্টোবর কাজ শুরু করা এই কমিশন জনসংখ্যা নিয়ন্ত্রণকে উৎসাহিত করতে দুটি সন্তান থাকা কর্মকর্তা কর্মচারীদের শিক্ষা ভাতা দেওয়ার পরামর্শ দিয়েছে। সেই সাথে অবসরের বয়সসীমা ৫৭ থেকে বাড়িয়ে ৬০ করা উচিত বলেও মনে করে তারা। আর প্রতি বছর মূল্যস্ফীতির সাথে সমন্বয় করে বেতন বাড়ানোরও সুপারিশ করা হয়েছে কমিশনের রিপোর্টে। জুলফিকার আলী, এনটিভি নিউজ, ঢাকা। সাধারণ সম্পাদক আব্দুল জলিলের বক্তব্যে সমালোচনার ঝড় বইছে আওয়ামী লীগে। দলটির প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু বলেছেন, অনাকাঙ্ক্ষিত কথা বলে জলিল নিজেই নিজেকে ছোট করেছেন। আর বাণিজ্য মন্ত্রী ফারুক খান মন্তব্য করেছেন, হতাশা থেকে তিনি এসব বলছেন। আরো জানাচ্ছেন আহমেদ পিপল। আমি পার্টি জেনারেল সেক্রেটারি থাকতে আরেকজন আমার সেমিনারের জন্য, আলোচনা সভার জন্য দাওয়াত আরেকজনের নামে যাবে কেন? হুইজি হিজ নাম্বার 2। আমি মন্ত্রিত্বের জন্য লাইতে না, কিন্তু আমি পার্টির নির্বাচিত সেক্রেটারি, আমি আমার পার্টির দায়িত্ব পালন করতে চাই। দল এবং দলের নেতাদের বিরুদ্ধে আব্দুল জলিলের বক্তব্যে তোলপাড় আওয়ামী লীগ। সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের এখতিয়ার নিয়ে যার বিরুদ্ধে এই অভিযোগ, সেই মানুষটি এখন দলের মুখপাত্র এবং স্থানীয় সরকার মন্ত্রী। তিনি অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।